এই কঠিন বরফ গলতে শুরু করবে। ঠিক যে তাপমাত্রায় এই যে কঠিন বরফ গলতে শুরু করবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, গলনাঙ্ক গলন, স্ফুটনাঙ্ক স্ফুটন। আজকে আমরা এই ভিডিওতে এই চারটি শব্দ নিয়ে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। গলনাঙ্ক ও গলন, স্ফুটনাঙ্ক ও স্ফুটন, এখানে চারটা শব্দ থাকলেও অনেকে আমরা মনে করি গলনাঙ্ক ও গলন মনে হয় একই বিষয়, স্ফুটনাঙ্ক ও স্ফুটন মনে হয় একই বিষয়। প্রথমে আমরা গলনাঙ্ক ও গলন কি এই বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করব। গলনাঙ্ক আর হচ্ছে গলন। গলনকে ইংলিশে বলা হয় মেল্টিং। মেল্টিং মেল্টিং মনে করো এটা হচ্ছে যে কোনো একটা বিকার। এই বিকারে আমরা ধরলাম এই বিকারে কিছু পরিমাণ বরফ আছে, কিছু পরিমাণ বরফ, এটা ওগুলো হচ্ছে বরফের টুকরা। তা বরফ কি ধরনের পদার্থ? আমরা জানি বরফ হচ্ছে কঠিন পদার্থ। কঠিন পদার্থ। বরফ কখন হয়? যখন টেম্পারেচার 0°C নিচে আসে তখনই কোনো একটা পানি কিসে পরিণত হয়? বরফে পরিণত হয়। টেম্পারেচার আমরা ধরলাম -15°C। আর 0-র যত নিচে আসবে টেম্পারেচার, সেই বরফটা তত বেশি শক্ত হবে, সেটা তত কঠিন বরফ হবে, টেম্পারেচার যত কম হবে। এখন এই যে কঠিন পদার্থ বরফ, এখন যদি এখানে আমি তাপ দিই, হিট দিই, তাহলে তাপ যদি আমরা দিই যে কোনো মাধ্যমে, বুনসেন বার্নার দিয়ে এখানে আমরা তাপ দিলাম, এই বিকারে তাপ দিলাম। তাপ দিলে কি হবে? তাপ দিলে এটার তাপমাত্রাটা বেড়ে যাবে। ছিল -15°C, তাপ বেড়ে একসময় হলো 0°C, যেহেতু আমরা তাপ বাড়াচ্ছি। এখন কি হবে? তাহলে এই যে বরফটা ছিল, এই বরফের টুকরাগুলো আস্তে আস্তে পানিতে পরিণত হবে, তরলে পরিণত হবে, অর্থাৎ তখন এটা তরল পদার্থ হবে। এই যে 0°C তাপমাত্রায় বরফ কি হবে? গলতে শুরু করবে। এই যে 0°C তাপমাত্রায় বরফ গলতে শুরু করবে। এই যে গলতে শুরু করলো, এই যে শুরু করবে, এই যে কঠিন জিনিস থেকে যে আমরা তরল জিনিস পাচ্ছি, তাহলে এই যে কঠিন জিনিস যে তরল পদার্থ পরিণত হচ্ছে, কঠিন পদার্থ থেকে তরল পদার্থ, কোনো একটা কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেই পদ্ধতিকে বলি আমরা গলন বা মেল্টিং। তাহলে গলন কি? তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে, যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায়, তাহলে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই পদ্ধতিকে আমরা কি বলি? গলন বলি। তার মানে গলন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপ প্রয়োগের মাধ্যমে আমরা কঠিন পদার্থকে কিসে পরিণত করি? তরল পদার্থে পরিণত করি। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন। এখন গলনাঙ্ক কি? গলনাঙ্ক এখানে আমরা বলছি এক বায়ুমণ্ডলীয় চাপ। এক বায়ুমণ্ডলীয় চাপে মানে অন অ্যাটমসফেরিক প্রেসার। অ্যাটমসফেরিক প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, এটাকে বলি আমরা বায়ুমণ্ডলীয় চাপ। সংক্ষেপে এটাকে আমরা লিখি ATM, অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে অন বায়ুমণ্ডলীয় চাপে মানে অন ATM, তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয়, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত পদার্থের ক্ষেত্রে আমরা বলি, উক্ত পদার্থের গলনাঙ্ক আমরা বলি। এক বায়ুমণ্ডলের চাপে তাপ প্রদানের ফলে, আমরা তাপ দেওয়ার সাথে সাথেই তো এই কঠিন বরফ কিন্তু গলতে শুরু করবে না। একটা নির্দিষ্ট তাপমাত্রায় গেলে এই বরফটা গলতে শুরু করবে। ঠিক যে তাপমাত্রায় বরফ গলা শুরু হবে, তাপ দিচ্ছি, বরফটা তাপ অ্যাকসেপ্ট করতেছে, রিসিভ করতেছে, গ্রহণ করতেছে, তাপ শোষণ করতেছে। তাপ শোষণ করতে করতে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে বরফটা গলতে শুরু করবে। আর যে তাপমাত্রায় ঠিক গলা শুরু হবে, ওই তাপমাত্রাকে বলি আমরা তার
গলনাঙ্ক, আর গলনাঙ্ককে ইংলিশে বলা হয় মেল্টিং পয়েন্ট। 0 ডিগ্রি সেলসিয়াসে কঠিন বরফ তরলে পরিণত হওয়া শুরু হবে। এই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলি আমরা বরফের গলনাঙ্ক। তাহলে বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তা আমরা মনে রাখবো প্রত্যেকটা বিশুদ্ধ কঠিন পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। প্রত্যেকটা বিশুদ্ধ কঠিন পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ ইউরিয়া, আমরা যদি বলি বিশুদ্ধ ইউরিয়া সার, বিশুদ্ধ ইউরিয়া সারের গলনাঙ্ক হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। তেমনি বিশুদ্ধ যদি আমরা সালফার নেই, বিশুদ্ধ সালফার তার গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। তা আমরা মনে রাখবো বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক সবসময় কি নির্দিষ্ট। এই টেম্পারেচারের মানগুলো কিন্তু অনেক সময় চেঞ্জ হতে পারে গলনাঙ্কের ক্ষেত্রে, তখন আমরা বুঝবো যে সেই পদার্থটা বিশুদ্ধ নয়। তখন আমরা গলনাঙ্ক দ্বারা কি বুঝতে পারি? তাহলে গলনাঙ্ক পদ্ধতি দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো একটা কঠিন পদার্থ সেটা কি বিশুদ্ধ না বিশুদ্ধ নয়। তার মানে গলনাঙ্ক পদ্ধতি দ্বারা কোনো পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। তাহলে বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক সবসময় কি হবে? নির্দিষ্ট হবে। আর গলনাঙ্ক যদি কম হয় তার মানে সেই পদার্থটা বিশুদ্ধ নয়, সেটা হচ্ছে অবিশুদ্ধ পদার্থ। ক্লিয়ার? এখন আসো স্ফুটন। এই যে এখানে আমরা তরল পদার্থ পাইলাম, এই তরল পদার্থকে যদি আমরা আরো তাপ দিই, এই তরল পদার্থকে যদি আমরা আরো তাপ দিই, তাহলে এক সময় কি হবে? এই তরল পদার্থ কিন্তু ফুটতে শুরু করবে। এই তরল পদার্থ পানি ছিল, এগুলো এক সময় কি করবে? ফুটতে শুরু করবে, ফুটতে শুরু করবে, শুরু করবে। তার মানে যে তাপমাত্রায় তরল পদার্থ বায়বীয় বা গ্যাসীয় পদার্থে পরিণত হয়, মানে যে তাপে কোন একটা তরল পদার্থ কিসে পরিণত হয়? গ্যাসীয় পদার্থে পরিণত হয়, সেই পদ্ধতিকে বলা হয় স্ফুটন। স্ফুটনকে ইংলিশে বলা হয় বয়লিং। বয়লিং, সেটা আমি বলছি তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া। আর স্ফুটনাঙ্ক কি? বয়লিং পয়েন্ট বলি আমরা। বয়লিং পয়েন্ট কি? এক বায়ুমণ্ডলীয় চাপে, তার মানে অন এটিএম চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয়, যে তাপমাত্রায়, যেমন আমরা টেম্পারেচার বাড়ালাম 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি করতে করতে তরল পানি ঠিক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু বাষ্পে পরিণত হতে শুরু করবে। কত ডিগ্রিতে? 100 ডিগ্রি। এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে বা বাষ্পে পরিণত হয়, ওই তাপমাত্রাকে আমরা বলি উক্ত পদার্থের স্ফুটনাঙ্ক। যেমন বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক হয় হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি? 100 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ পানির স্ফুটনাঙ্ক কত ডিগ্রি? 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে যদি বিশুদ্ধ পানি না হয় তাহলে এটা কিন্তু মান কমে যাবে। তাহলে স্ফুটনাঙ্ক আমরা কোথায় কাজে লাগাই? স্ফুটনাঙ্ক দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো একটা তরল পদার্থ কতটুকু বিশুদ্ধ। তা আমরা মনে রাখবো বিশুদ্ধ তরল পদার্থের স্ফুটনাঙ্ক সবসময় কি হয়? নির্দিষ্ট হয়। আর কোনো একটা তরল পদার্থ যদি বিশুদ্ধ না হয়, অবিশুদ্ধ হয়, তখন তার স্ফুটনাঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যায়। অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের চেয়ে কম হয়। কি বললাম? অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের চেয়ে কম হয়, কিন্তু অবিশুদ্ধ পদার্থের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ পদার্থের চেয়ে বেশি হয়। কি বললাম আমি? অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থের চেয়ে কমে যায়, কিন্তু অবিশুদ্ধ পদার্থের আবার স্ফুটনাঙ্ক বিশুদ্ধ পদার্থের চেয়ে কি হয়? বেশি হয়। মনে থাকবে। তা তোমরা কি এখন গলনাঙ্ক, স্ফুটন এবং স্ফুটনাঙ্ক এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা এখন থেকে গলন কি, গলনাঙ্ক কি, স্ফুটন এবং স্ফুটনাঙ্ক কি, এই বিষয়টা নিয়ে যে তোমাদের কনফিউশন ছিল আশা করি দূর হয়ে গেছে। ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে। আর এই নোটগুলো মানিক্স কেমিস্ট্রি কেয়ার ফেসবুক গ্রুপে তোমরা সাবমিট করবে এবং ফেসবুক গ্রুপটাতে নিজেরাও জয়েন করবে এবং ফ্রেন্ডদেরকে বেশি বেশি ইনভাইট করবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।